রাজ্জাক বলে দিলেন খুব অন্যরকমভাবে। আমি যে বড় দলটার কথা বলছি, আমার দল ভাঙে বলার দরকার নাই। আমি যে বড় দলটার কথা বলছি, আমি ড্রাইভিং সিটে, আপনি হয় সব দলকে ডাকবেন নয় আমরা বসবো না। কই, আমরা তো সেটা বলেন নাই, আমি তো সেটা বলি নাই। সুতরাং আমি যাচ্ছি, আমি স্বীকৃতি দিচ্ছি। ওই যে অলিখিত সংবিধান, আমি ডাকছি আসবা, আমি গেলাম কেন? আমি তো গিয়ে বৈধতা দিলাম। এখন আসেন এনসিপি, এটা কোনো দলই না। শুরুতে যেতে চাই শেখ রবিউল আলম রবি আপনার কাছে। সেটি হচ্ছে যে আমাদের অতি পরিচিত একজন মানুষ, তিনি আজকে একটা কথা বলেছেন, আজকে অথবা কালকে, আমি ঠিক তারিখটা মনে করতে পারছি না, দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের ভেতরে আরেকটা সরকার আছে। আমার জানতে ইচ্ছা করে যে এই সরকারটা কে বা কারা? ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ বিরোধী সহ আলোচক এবং এই মুহূর্তে যারা এখন টিভির সাথে আছেন। দেবব্রত ভট্টাচার্য যে বিষয়টি ইঙ্গিত করেছেন সেটা এই দেশের মানুষের কাছে স্পষ্ট হচ্ছে ক্রমাগতভাবে। একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, একটা সংকটকালীন সরকার আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে তৈরি করেছিলাম বা গঠন করেছিলাম। কিন্তু সেই অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব ছিল রাষ্ট্র ব্যবস্থাপনায় বা ধরেন একটা প্রয়োজনীয় সংস্কার, বিচার এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা, এটাই ছিল তাদের অগ্রাধিকার। সেই অগ্রাধিকার এর দায়িত্ব পালন করতে গিয়ে ইতিমধ্যে তারা যেভাবে অগ্রসর হচ্ছে এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় যে ব্যর্থতা, যে স্বজনপ্রীতি, যে অযোগ্যতার পরিচয় দিচ্ছে, অগ্রহণযোগ্যতার পরিচয় দিচ্ছে, যার ফলে দেবব্রত ভট্টাচার্য যে বিষয়টি উল্লেখ করেছে সেটা জনমনে কিন্তু এখন প্রতিষ্ঠিত। প্রথমত হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব, কর্তব্য এবং অগ্রাধিকার নিশ্চয়ই তারা জানেন। সেখানে যারা যতটা মনোযোগী তার চেয়ে বেশি মনোযোগী তারা তাদের ধারণ করা অথবা তাদের অনুগত একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করার চেষ্টা, এবং সেই রাজনৈতিক দল শুধু প্রতিষ্ঠিত করা নয়, সেই রাজনৈতিক দলগুলিকে ক্ষমতায় অংশ করার একটা অপচেষ্টা বা প্রক্রিয়া। দ্বিতীয়ত হচ্ছে ওই সরকার বা গোষ্ঠীর অথবা কমিশনের, সংস্কার কমিশন যদি বলেন, তাদের ব্যক্তিগত বা গোষ্ঠীগত চিন্তাটাকেই রাজনৈতিক ব্যবস্থাপনায় আগামী দিনে প্রতিষ্ঠিত করার একটা অপপ্রকার চেষ্টা বলেন, অপকৌশল বলেন, একটা চাপ বলেন, অদৃশ্য শক্তির চাপও হতে পারে অথবা সরকারের ভিতর থেকে হতে পারে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যে গুরুর দায়িত্ব পালন করার কথা জাতি আশা করে, তার বাইরে যে ভূমিকাটা দেখা যাচ্ছে অথবা যে অনৈক্য অথবা যে ধরেন স্বজনপ্রীতি দেখা যাচ্ছে, সেটা অন্য কোনো সরকার কিনা বা অন্য কারো দ্বারা প্রভাবিত কিনা, সেটা এমনও হতে পারে আন্তর্জাতিক, আঞ্চলিক এবং বাংলাদেশের ডোমেস্টিক রাজনীতিতে যারা হস্তক্ষেপ করেন বা অনৈক্য চান, বিশৃঙ্খলা চান, নির্বাচিত সরকারের সংকট তৈরি করতে চান, জনগণের ক্ষমতায়নকে সংকট তৈরি করতে চান, অথবা ধরেন জনগণের সরকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অন্তরায় দেখতে চান, তাদের পারপাস সার্ভ করার জন্য একটা অন্তর্নিহিত সরকার এই সরকারের মধ্যে আছে বলে মনে হয়েছে। আপনি স্বজনপ্রীতির একটা কথা বলেছেন, আপনি একটু বলবেন আবু-হেনা রাজ্জাকি, স্বজনপ্রীতি অগ্রাধিকারের কথা এসেছে, সেই জায়গাটায় স্বজনপ্রীতির কথাটাকে আমি একটু ধরলাম। এনসিপির যে নেতা হাসনাত আবদুল্লাহ তিনি একটু কথা বলেছেন স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে, যে তা আসলে তিনি কাজের নন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির একমাত্র উদাহরণ হচ্ছে এই স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়োগ দেওয়া। তিনি অনেক দিন পরে এসে এই কথাটা বলেছেন, যদি আপনি বিষয়ে কোনো মন্তব্য করতে চান। ধন্যবাদ। আমি যদি জাস্ট হাসনাত আবদুল্লাহর কথা যেটা আপনি এইটা দিয়ে আমি ধরি, জি, কারণ মূল প্রসঙ্গটা আসছে কি, যে সরকারের ভিতরে সরকার, জি, যেটাকে নর্মাল খুব ডিপ্লোম্যাটিক ইয়েতে বলে ডিপ স্টেট বলে সাধারণত, একটা সরকারের মধ্যে আরেকটা সরকার বা গোয়েন্দার ভিতরে গোয়েন্দা, যাই বলেন আপনি। হাসনাত আবদুল্লাহর এই কথাটা বলার মানে হচ্ছে এই, তারা যেহেতু ইউনূস সাহেব বলছিল ছাত্ররা তার নিয়োগকর্তা, এখন তাদের দৃষ্টিভঙ্গি তারা হয়তো দেখছে যেভাবে কাজ করা দরকার, যে কাজগুলো প্রত্যাশা করতেছিল সেখানে বোধহয় রিভার্সটা করে। অর্থাৎ এই যে দেবপ্রিয় সাহেব আপনি বললেন সরকারের মধ্যে সরকার, তার মানে হচ্ছে কি আপনি দুইটা ভাগ করতে পারেন স্ট্রেইট। কোনটা? সরকার বলতে যদি আপনি ইউনূস সাহেব হেডেড বাই ইউনূস হয়, তাহলে আরেকটা সরকার যারা তারা এন্টি ইউনূস, সোজা বাংলা যদি আপনি এইভাবে বলেন, তাহলে সরকারের ভিতরে সরকার বলতে আর কিছু মিন করার কোনো বিষয় নাই। তো এখন হাসনাত আবদুল্লাহ যদি মনে করেন যে এই সরকারের ভিতরে এই যার কথা বললেন শিক্ষামন্ত্রী, না সরি স্বাস্থ্য, সে যদি মনে করে থাকে যে সরকারের ভিতরে সরকার অর্থাৎ এন্টি সরকার কাজ করতেছে, সে এখন কোনটা সরকার কোনটা এন্টি সরকার? আপনি ইউনূস সরকার যদি বলেন তাইলে ইউনূস সরকারের বিরোধী কাজ সে করতেছে, আর যদি তাদেরকে ধরেন সরকার তাহলে তাদের বিরোধী কাজ করতেছে ইউনূস সাহেব। তার মানে পরিষ্কার একটা জিনিস বোঝা যাচ্ছে যে পতিত সরকার,
পতিত সরকারের বিরোধী যে শক্তিটা বা যারা বিরোধী শক্তি হিসাবে যারা এসব ফাইনালি দাঁড়া করাইলো এই সরকারটাকে, আমরা দেশের সবাই মিলে, সেই সরকারটা পরিষ্কার এন্টি পতিত সরকার, মানে পতিত সরকার বিরোধী সরকার। সুতরাং এর ভিতরে যদি দেবপ্রিয় সাহেব কোনো অন্য সরকার দেখতে পান সরকারের মধ্যে সরকার, ন্যাচারালি সেটা সেই পতিত সরকারের পক্ষের সরকার, পতিত সরকারের পক্ষের ব্যক্তি। তার মানে সরকারের ভিতরে একটা লড়াই হচ্ছে পতিত সরকার এবং পক্ষে এবং বিপক্ষে, সেটাই সে মিন করছে, 1 নম্বর। 2 নম্বর, উনি রবিউল ভাই একটা কথা বলছেন, উনি অন্তর্বর্তীকালীন সরকার, ওনার কি কি কাজ করার কথা, অগ্রাধিকারগুলো কি কি অগ্রাধিকার করার কিছু, ওনার কোনো কাজের কোনো সীমা পরিসীমা ছিল না, কারণ এটা সাংবিধানিক সরকার নয়। অন্তর্বর্তীকালীন সরকার টার্মটা আমাদের সংবিধানে নাই, যেটা এক্সিস্টিং। এটার ভিতরে আছে 2টা সরকারের কথা। একটা হলো নির্বাচিত প্রতিনিধি হয়ে পার্লামেন্টে যাওয়ার পর যে প্রধানমন্ত্রী নিয়োগ দিবে সেটা একটা সরকার হবে, আর একটা হইলো তত্ত্বাবধায়ক সরকার, যেটা আমাদের খায়রুল সাহেব বাতিল করছিলেন। মানে জনদাবির যে বিষয়টা ছিল, সেই জনদাবির ভিত্তিতে যে তত্ত্বাবধায়ক সরকারটা হয়েছিল, ওটা উনি মাতুব্বরি করে কলমের খোঁচা দিয়ে শেষ করে দিয়েছেন। যাই হোক, সেটা আমরা আলটিমেটলি আবার ফেরত পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মসূচিটা কি ছিল, কি কি কাজ ছিল? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের কেউ বলতে পারবে না। বলুক যে তাকে কি কি কাজ দেওয়া হয়েছিল। তাকে তো ফাইনালি বঙ্গভবনে যখন বাংলাদেশ সমস্ত রাজনীতিবিদ, 3 বাহিনীর প্রধান বলেন, অন্যান্য ডিপার্টমেন্টের প্রধান, সুশীল সমাজ, এই দেবপ্রিয় সাহেবের মতো যারা দামি লোক, তারা সবাই ছিলেন, দলমত নির্বিশেষে সবাইকে তারা বসাইছেন। বলেন তো, চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে তাকে কি কি কাজ বুঝাই দেওয়া হয়েছিল যে আপনি এই কাজগুলো করবেন? আছে কোনো দলিল? আছে, বাট কিন্তু প্রধান তো কাজ তো নির্বাচন অনুষ্ঠান করাই। সেটা তো আপনি বলছেন, আমি বলছি জনগণ যেটা বলে, সেটা তো সাংবিধানিক সরকার হইতে হবে। বাংলাদেশের বর্তমান যে সরকারটা, আমি কিন্তু কারো বিরোধিতা করছি না, আমি রিয়েলিটিটা বলছি, হোয়াট ইজ হ্যাপেনিং। অর্থাৎ আপনি অন্তর্বর্তীকালীন সরকারের কোন বইতে আছে? আমার সংবিধান যেটা এক্সিস্টিং আছে সেখানে উনি প্রতিদিন যা করতেছেন সেটাই সংবিধান, উনি প্রতিদিন যা বলতেছেন, অর্থাৎ আমি অলিখিত সংবিধানের মধ্যে। বাট কিন্তু যেহেতু সে একটা ক্রাইসিসে দায়িত্ব নিছে, নির্বাচন দিতেই হবে, গণতন্ত্রীমুখী আমরা, নির্বাচন দরকার, নির্বাচিত সরকারের আলটিমেটলি দেশটা যেতে হবে। এক সময় সে বলেছে আমি অল্প সংস্কারে ডিসেম্বরে, বেশি সংস্কারে আমি জুনের মধ্যে চলে যাব। তখন তার যাওয়ার তারিখ সে নিজে দিছে, সে তার রেসপন্সিবিলিটি মেনটেন করছে, তার যাওয়ার তারিখ সে দিছে। এখন নির্বাচন করে উনি চলে যাবে। এখন রাজনীতিবিদদের দায়িত্ব, ওনাকে কাছ থেকে নির্বাচনটা নিয়ে ওনাকে ছাড়বেন, নাকি পরিস্থিতি এমন হয় যে নির্বাচন না দিয়েই উনি চলে যেতে বাধ্য হন কিনা, এই জায়গাটা আমার। আচ্ছা, আপনি যে একটা কথা একটু জানতে চাই, সেটা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় ঐকমত্য কমিশন এটা কি গণতান্ত্রিক শব্দ? জাতীয় ঐকমত্য, সবাইকে ঐকমত্য হবে নাকি? আপনি গণতান্ত্রিক শব্দ বলতে, আমি তো বললাম অলিখিত সংবিধানে আছে দেশ, সে তো অলিখিত সংবিধানে আছে। আপনার জাতীয় ঐকমত্য আমার সংবিধানে আছে? কিছুই তো নাই। তেমন উনি যেটা করতেছেন, আপনি যখন মানতেছেন, আপনি যখন আলোচনায় যাচ্ছেন, তেমন উনি যে অলিখিত সংবিধানে আছে, ইট ইজ অ্যাপ্রুভ বাই দ্য স্টেট, দেশ অ্যাপ্রুভ করছে তাকে। আপনি কেন যাচ্ছেন? যাব না আমি, সংবিধান আছে, নির্বাচন দেন ফর এক্সাম্পল। তাহলে অলিখিত সংবিধান আছে অ্যান্ড ইট ইজ এস্টাবলিশড। এই সংবিধান বানানোর জন্য বৈঠক হচ্ছে, সংবিধানের বানানোর জন্য সংস্কারের আলাপ হচ্ছে, একটা জায়গায় দাঁড়াইতে হবে, হোয়াট এভার দ্য ফর্ম ইজ। আদারওয়াইজ অলিখিত সংবিধানে দেশ চলছে। আপনি বুঝান, আমাকে বুঝান। আসবে আপনার কাছে আমি যেতে চাই সিরাজুল ইসলাম, আপনি একটু বলবেন, যেমনটা বলছিলেন আবু হেনা রাজ্জাকি এবং খায়রুল হকের কথা উঠে এসেছে, চিফ জাস্টিস, সাবেক চিফ জাস্টিস, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং আজকে নিম্ন আদালতে নেওয়া হয়েছে এবং আদালতে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। এই পর্যন্ত আপডেট আমাদের কাছে আছে। কিন্তু আমরা যেটা জানি এবং আলোচনা যেটা উঠলো, যে তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা সেটা তিনি বাতিল করেছিলেন, এই বিষয়ে আপনার কাছে আসলে একটু জানতে চাচ্ছিলাম। এই বিষয়ে যে কথা বলতে হবে, আপনাকে ধন্যবাদ জানাই। তার আগে ধন্যবাদ জানাই আমাদের এই এখন প্রকাশ অনুষ্ঠানের সাথে জড়িত সব কলাকুশলী সবাইকে, আর শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দর্শক শ্রোতা সবাইকে। বিচারপতি খায়রুল হক সম্পর্কে যে কথা বলতে হবে সেটা হচ্ছে যে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংসের একেবারে মূল কারিগর। মানে তিনি হাতে ধরে এই দেশটাকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থেকে সরিয়ে নিয়ে এই দেশটাকে একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থার কবলে ফেলে দেওয়ার জন্য, হাতে তুলে দেওয়ার জন্য সব রকমের
কাজকর্ম সমস্ত ব্যবস্থা তিনি আঞ্জাম দিয়েছেন, করেছেন। এবং পরিণতিতে কি হয়েছে গত 16 বছরে আমরা দেখেছি দেশের পরিস্থিতি কোথায় গেছে, কি হয়েছে। এবং তিনি এই কাজ করার বিনিময়ে নানান রকমের সুযোগ সুবিধা নিয়েছেন, তার ফিরিস্তিও উঠে আসতে শুরু করেছে, এর আগে এসেছে এবং নতুন করে আমরা ঘাটাঘাটি দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই জানেন যে দুদকের পক্ষ থেকে কিন্তু তাকে তার নথি তলব করা হয়েছে, তিনি অবৈধভাবে প্লট বরাদ্দ নিয়েছেন, আরও বিভিন্ন রকম, এমনকি ত্রাণ তহবিলের টাকা পর্যন্ত তিনি নিয়েছিলেন, এরকম কথাও ছিল। আচ্ছা, তো এইরকম সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশটাকে একেবারে ধ্বংস করেছেন। আমি মনে করি আজকে বিচারপতি খায়রুল হক যে আটক হয়েছেন বা গ্রেপ্তার হয়েছেন, তাকে আদালতে নেওয়া হয়েছে, কারাগারে পাঠানো হবে, হয়তো রিমান্ডেও নেওয়া হবে। এবং আমি মনে করি যে তিনি যা করেছেন তার ফল পাচ্ছেন। ওই যে কথা আছে না যে যেমন কর্ম তেমন ফল, আমি মনে করি যে তিনি যে কর্ম করেছেন তার ফল পাচ্ছেন, এবং এই ফলটা পাওয়া জরুরি ছিল বলে মনে হয় দেশের লোক ভাবছে। যে আসবে আপনার কাছে আপনি একটু বলবেন যে শেখ রবিউল আলম রনি, সেটি হচ্ছে যে গোপালগঞ্জের ঘটনা নির্বাচন পেছনের ষড়যন্ত্র বিএনপি দেখছে, মানে ষড়যন্ত্রটা কোথায় আসলে, কিভাবে আপনারা দেখছেন এই ষড়যন্ত্র? বিএনপি সুস্পষ্টভাবে এরকম বলেছে বলে আমার কাছে মনে হয় না। আচ্ছা, আমরা মনে করছি যে কিছু কিছু অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এইটা মির্জা ফখরুল ইসলাম বলেছেন আর কি, যে গোপালগঞ্জের ঘটনায় নির্বাচনকে পেছনের একটা ষড়যন্ত্র, নির্বাচনের ষড়যন্ত্র, এরকম না। কিছু অরাজক পরিস্থিতি তৈরি করলে রাষ্ট্র স্টেবল না, সেই একটা আবহাওয়া তৈরি করতে পারা যায় কিনা, এবং যাদের ব্যর্থতার জন্য সেই আবহাওয়া তৈরি হচ্ছে সেগুলি নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো কোনো সময় প্রশ্নের উদ্বেগ ঘটায়, সেই জায়গার থেকে বলা। আচ্ছা, সেই ব্যর্থতা তো নিশ্চয়ই সরকারের আছে। আবার ধরেন যাদেরকে কেন্দ্র করে গোপালগঞ্জের ঘটনাটা ঘটেছে, যে দুই পক্ষের মধ্যে, তাদের অদূরদর্শিতার পরিচয় আছে, সেইগুলি রাষ্ট্রের জন্য সহায়ক না। এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সময়ে সেটা আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, গণতন্ত্রের উত্তরণ, আমরা একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করে জনগণের ক্ষমতায়ন, সেটাই তো, এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের যে সুযোগ আমরা করে দিতে চাই, তার জন্য সহায়ক না। সহায়ক না হলেই নির্বাচন ছোটোখাটো অজুহাতে যারা এখনো পর্যন্ত নির্বাচন করতে প্রস্তুত না, যাদের জনভিত্তি নাই, জনসমর্থন নাই, নির্বাচন শুনলেই গত্রদাহ, জনরায়ের কথা শুনলেই আপনার অনীহা, তাদেরকে উৎসাহিত করে এবং নির্বাচন প্রলং হওয়ার ক্ষেত্রে একটা পরিস্থিতি উদ্ভব হতে পারে। সেই জায়গা থেকে বলে রাজ্জাকিবে বলে দিলেন খুব অন্যরকমভাবে, রাষ্ট্রে একটি নির্বাচিত সরকার থাকা বাধ্যতামূলক, মনে রাখবেন, বাধ্যতামূলক। কিন্তু সামরিক অভ্যুত্থান বলেন, গণ অভ্যুত্থান বলেন, দেশের কোনো বিশেষ পরিস্থিতির কারণে বলেন, নির্বাচিত সরকার কখনো কখনো থাকে না। তখন একটা অন্তর্বর্তীকালীন সরকার বলেন হতে পারে, সংকটকালীন সরকার হতে পারে, তত্ত্বাবধায়ক সরকারও হয়েছে, কিন্তু সেই সরকারের মূল কাজই থাকে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা, মূল কাজ। ইউনূস সরকারও বলেছে তাদের কাজ তিনটি, ডক্টর ইউনূস নিজে বলেছেন, প্রয়োজনীয় সংস্কার, বিচার, নির্বাচন। এই তিনটি কাজই তাদের গুরু দায়িত্ব। কিছু রুটিন কাজ তো আছেই, সরকার থাকলে কিছু রুটিন কাজ করবে। রাজ্জাকি ভাই ওই জায়গাটা ভালো বলেছেন, সরকারের মধ্যে সরকারের একটা অংশ তিনি তুলে ধরেছেন, আমার ওখানে যুক্ত করার বিষয় আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকারটা আপনারা দেখছেন, এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, জনগণের এই রুটিন কাজ করে জন আকাঙ্ক্ষা পূরণে তারা ব্রত থাকবে, এটাই হচ্ছে সরকারের কাজ। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা অন্তর্নিহিত বিশেষ উদ্দেশ্য রয়েছে, জনগণ তাই মনে করে। দেবব্রত ভট্টাচার্য ওই বিশেষ উদ্দেশ্যটাকেই বলেছে সরকারের মধ্যে সরকার। এইটুকু যদি যোগ করা হয় তাহলে রাজ্জাকি ভাই যেটা মিন করেছেন, অন্তর্নিহিত উদ্দেশ্যটা কি রবি ভাই? অন্তর্বর্তীকালীন উদ্দেশ্য হচ্ছে একটা রাষ্ট্র ব্যবস্থাপনায় কিছু ব্যক্তি বা গোষ্ঠীর ভাবনাটাকে প্রতিষ্ঠিত করা যায় কিনা, তাদের যারা বিশেষ অনুরাগী অথবা ধরেন অনুসারী, তাদের মাধ্যমে একটা নতুন রাজনৈতিক শক্তি তৈরি করা যায় কিনা। আচ্ছা, রাজনীতি করার অধিকার সবার রয়েছে, যে কোনো ব্যক্তি গোষ্ঠী রয়েছে, যে কোনো মতদর্শনী রাষ্ট্র ব্যবস্থাপনায় আপনি অংশ নিতে চাইবেন জনসমর্থনের ভিত্তিতে, এটা আপনার ন্যায্যতা, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু যখন একটা সরকারের থেকে রাষ্ট্রযন্ত্রের সহায়তায় এবং রাষ্ট্রের বিশেষ সহায়তায় কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করতে চায়, জনপ্রিয় করতে চায়, জনমত গঠনের পর মাত্র নির্বাচনের আয়োজন করতে চায় প্রলং করে, সেটা অন্তর্নিহিত একটা উদ্দেশ্য। সেই অন্তর্নিহিত উদ্দেশ্য গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক, এবং সেটা করার জন্য যারা ব্যস্ত আছে, যাদের অভিপ্রায় আছে, সেটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আরেকটা রূপ, যেটা
জনগণ ইতিমধ্যে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। খায়রুল হকের কথা উনি বলছিলেন। খায়রুল হক সাহেব বাংলাদেশের একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সর্বসম্মতিত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করা হয়েছিল। একটি ফ্যাসিবাদীকে দীর্ঘদিন ক্ষমতায় থাকার মানসে বা প্রয়াসে তখনকার আওয়ামী লীগ সরকার কর্তৃক আদিষ্টিত হয়ে অ্যাপিলেট বিভাগের সর্বোচ্চ জায়গায় থেকে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন এবং তিনি একটা অ্যাপিলেট মানে আমাদের অ্যাপিলেট বিভাগের প্রধান বিচারপতি হিসাবে উচ্চ আদালতে, তাই না, তার যে দায়িত্ব ছিল রাষ্ট্রের প্রতি, দেশের জনগণের স্বার্থে, রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং রাজনীতির স্বার্থে, সেই জায়গাটা তিনি নিরপেক্ষতার ভূমিকা রাখতে পারেননি। আপনার নিশ্চয়ই মনে আছে তত্ত্বাবধায়ক সরকার যখন বাতিল করা হয়, অ্যামিকাস কিউরি করা হয়েছিল 7 জনের। 6 জন তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে মত দিয়েছিল, 1 জন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে মত দিয়েছিল। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার থাকুক, এটা 6 জন অ্যামিকাস কিউরি চেয়েছিলেন। অ্যাপিলেট বিভাগের 7 বিচারপতির মধ্যে 4 জন, অর্থাৎ প্রধান বিচারপতি খায়রুল হক সহ 4 জন চেয়েছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হোক, 3 জন চেয়েছে তত্ত্বাবধায়ক সরকার থাকুক। এরকম একটা জাতীয় সেন্সিটিভ ইস্যু, যেটাতে আমরা ঐক্যমতের ভিত্তিতে করেছি, যেটা ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য এবং দেশের মানুষের রাষ্ট্র ব্যবস্থা অংশ নেওয়ার জন্য একমাত্র নিরপেক্ষ পন্থা সার্বজনীনভাবে করা হয়েছিল, সেটা কুঠারাঘাত করে এই ফ্যাসিবাদী প্রতিষ্ঠা করার গুরুত্ব দায়িত্ব রয়েছে বিচারপতি খায়রুল হক। আবহেনা রাজ্যকে আপনার কাছে সেটি হচ্ছে যে আমরা দেখলাম যে সাধারণত দেখলাম যে মানে প্রতিবেশী রাষ্ট্রে যেটা হয় যে বড় কোনো সংকট বা সংকটের সময় তারা সর্বদলীয় জোটের বৈঠক ডাকে। গতকালকে আমাদের একটি বৈঠক হয়েছে, সেখানে একটা সংকট বিবেচনা করে রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়েছে। বলা হচ্ছে 4টি বড় দল সেখানে ডাকা হয়েছে, বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন এবং এনসিপি। তো এইটা নিয়ে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সমালোচনা হচ্ছে যে এনসিপি তো আসলে কোনো দলই না, এখনও তো নিবন্ধন তারা পায়নি, তারা একটা সংঘ বা গোষ্ঠী হতে পারে এবং তারা বড় দল বলে কী করে হয়, এইটা নিয়ে সমালোচনা হচ্ছে। এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার 2 জন বিজ্ঞ সমালোচক এবং এখন টিভির দর্শক শ্রোতা। আপনি যে প্রশ্নটা আনলেন এগুলো 2 দিকে বলা যায়। ইউনূস সাহেব ডাকছেন 4টা বড় দলকে, দল তো আরো অনেক ছিল না বলতেছি, জি 4টা বড় দলকে, অর্থাৎ ওনরা মনে করছেন এই দল 4টা বড় বলেই তো এই 4টা ওনরা ডাকছেন। এখন আসেন এনসিপি, এটা কোনো দলই না, ইট ইজ স্টিল আনরেজিস্টার্ড। তার সাথে বড় দল যারা গেছে, স্বীকৃত বড় দল, সেগুলোতে আমার নাম বলার দরকার নাই, তারাই বা গেলেন কেন? তারা বলছেন যে সব দলরে ডাকেন, শুধু আমি কিন্তু 2 দিক বলছি, তার ওটা ডাকা জাস্টিফাইড না। উনি যদি ডাকেন তাহলে সবাইকে ডাকতে হয়, বাট উনি বড় দল ডাকছেন, উনি বড় দল মনে করছেন 4টা। এখন যারা ওখানে গেছেন তাদের বলা উচিত ছিল আরও বড় বড় দল কোনগুলা, সেগুলা ডাকেননি কেন, আমরা আসবো না। 1, 2, এই আনরেজিস্টার্ড দল, সে এখন পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনই পায় নাই, তাকে কেন আলোচনায় ডাকছেন? আমরা আসবো না। কথার কথা বলছি, আমি গেলাম কেন? আমি তো গিয়ে বৈধতা দিলাম, ইট ইজ অলরেডি, আপনি তো এটা ফেরত নিতে পারবেন না। আপনাকে রেজিস্টার প্রশ্নটা তখন করা উচিত ছিল। আবার উল্টা দিক, ইউনূস সাহেব তাকে বড় দল মনে করবে না কেন? ইউনূস সাহেব তো নিয়োগই দিছে, তারা নিয়োগকর্তা। আবার রাজনৈতিক দলরা বলতেছে, বড় বড় দলরা, যে ইউনূস সাহেব ওইদিকে ঝুঁকে আছেন, উনি ছল চাতুরি করতেছেন নির্বাচন পিছানোর জন্য, এদেরকে এস্টাবলিশ করার জন্য। তো ঠিকই আছে উনি যেটা করছেন, কিন্তু রাজনৈতিক দলের রোলটা কি? আপনি গেলেন কেন? আমি তো যেতাম না। আমি যদি একটা বড় দলের নেতৃত্ব দিতাম, আমি তো বলতাম যে নো, আইদার সব দলকে ডাকো, আর নয় আমরা সিলেক্ট করব। আমি ড্রাইভিং সিটে এখন রাজনীতিতে। আমি যে বড় দলটার কথা বলছি, আমার দল ভাইঙা বলার দরকার নাই, আমি যে বড় দলটার কথা বলছি, আমি ড্রাইভিং সিটে। আপনি হয় সব দলকে ডাকবেন, নয় আমরা বসবো না। কই, আমরা তো সেটা বলেন নাই, আমি তো সেটা বলি নাই। সুতরাং আমি যাচ্ছি, আমি স্বীকৃতি দিচ্ছি। ওই যে অলিখিত সংবিধান, আমি ডাকছি, আসবা, না আসলে না আসবা, আমি যা বলতেছি তাই সংবিধান। সুতরাং ডাকছে গেছে, সামনে আবার ডাকলে আবার যাবে। আবার কেউ কেউ বলেন উনি ক্রাইসিসেরই লোক ডাকেন, তো ক্রাইসিসেরই তো আমি ডাকবো। আমি বাটে পড়লেই তো ডাকবো, আমি বিপদে পড়লেই তো ডাকবো। আমার যদি সুসময় যায় তোমার ডাকবো কেন? ওইখানে একটা ঘটনা ঘটছে, প্লেন ক্রাশ হয়েছে, ওইটা নিয়ে একটা টাচি ইস্যু, ওইটা নিয়ে আলোচনা করছি না। কিন্তু ওইটার পর যখন আন্দোলন শুরু হলো, সেক্রেটারি টপকে যায়, উনি 4টে দলেরা ডাকছেন। বাটে পড়ছে, ডাকছে, তো বাটে পড়লেই তো ডাকবে। আমি যদি বেকায়দায় না পড়ি, আপনারা ডাকবো কেন? সুতরাং তার দৃষ্টিকোণে কারেক্ট।
আর পলিটিক্যাল লিডাররা বলে নাই কেন, সবাইকে ডাকেন, এটা তো তাদের ফল্ট আছে। এখন আসেন, একটা কথা আমি না বললেই নয়, আমি একজন আইনজীবী হিসেবে বলতেছি, এটা যে ওনাদের জন্য বা আমাদের জন্য তা না, জাতির জন্য কথাটা আমি বলছি। বাংলাদেশে একটা কথা আছে যে জাজমেন্ট পাস হয়েছে, স্বাক্ষর হয় নাই, যেটা খায়রুল সাহেব করছেন। উনি কিন্তু দুইটা ফর্মে জাজমেন্ট দিছেন। প্রথম হলো সংক্ষিপ্ত ফর্ম। সংক্ষিপ্ত ফর্মে বলা ছিল যে পরবর্তী দুইটা নির্বাচন, অর্থাৎ দশম এবং একাদশ, এই দুইটা নির্বাচন এই তত্ত্বাবধায়ক অধীনে হতে পারে। এটা কিন্তু সংক্ষিপ্ত জাজমেন্টে ছিল। আমাদের যে মহামানব, জাতির জনকের কন্যা বিক্রি করে, যে মুক্তিযুদ্ধ চেতনা বিক্রি করে যিনি খাইছেন দীর্ঘদিন, উনি যখন এটাকে সংক্ষিপ্ত জাজমেন্টের উপরে সংবিধান সংশোধন করে ফেললেন, এবং সেখানে কিন্তু ওই পরবর্তী দুইটা নির্বাচন যে হতে পারে ওই পার্টটা রাখলেন না। কথাটা বুঝছেন? ওই পার্টটা রাখলেন না। কিন্তু 16 মাস পর, রিটায়ারমেন্টেরও দীর্ঘদিন পর, খায়রুল হক সাহেব স্বাক্ষর করলেন পূর্ণাঙ্গ জাজমেন্টে। তখন কিন্তু উনি ওই সংক্ষিপ্ত জাজমেন্টে যে দুইটা পার্ট রাখছিলেন যে পরবর্তী দুইটা নির্বাচন হতে পারে, সেটা ফেলে দিছেন। এতে কিন্তু জাজমেন্ট চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি যে জাজমেন্টটা ডিক্লেয়ার করবেন, সাইন যেদিনই করেন, যদি 6 মাস পরেও করেন, জাজমেন্টে যদি কোনো পরিবর্তন হয় তাহলে এটা নিউ জাজমেন্ট। নিউ জাজমেন্ট তো আপনি রিটায়ার্ড করার পর দিতে পারেন না। জঘন্যতম অপরাধ করেছে এবং এই একটা অপরাধে তার জেল হতে পারে, জাস্ট এই একটা অপরাধ। বাংলাদেশের সমস্ত আইনজীবীকে আমি চ্যালেঞ্জ করলাম, যদি কেউ বলে যে আমি রং বলছি, আমি দেশ ছেড়ে দিব। এটা কঠিন অপরাধ করছে সে, এই একটা অপরাধই তার জেল হবে। কারণ তুমি 6 মাস পরেও জাজমেন্টে স্বাক্ষর হতে পারে, কিন্তু যখনই জাজমেন্ট চেঞ্জ করে ফেলবা, ইটস এ নিউ জাজমেন্ট। নিউ জাজমেন্ট তো তুমি দিতে পারবা না, তাও আবার রিটায়ারমেন্টের পরে। আসবো আপনার কাছে। আমি যেতে চাই শেখ রবিউল আলম। রবি ভাই, আপনি একটু বলবেন, বিএনপি আসলে যেমনটি তিনি বলছিলেন, বিএনপি বড় দল, বিএনপি অন্যদেরকে না নিয়ে আসলে কেন বৈঠকে গেলেন সেটা যদি আপনি জানেন তো বলবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে চেতনা বিক্রির একটা কথা তিনি বলেছেন। আমরা দেখি যে 71-এ চেতনা বিক্রির একটা অভিযোগ একটা দলের মধ্যে থাকে। আবার ইদানিং আর একটা অভিযোগ এসেছে যে 24শে জুলাইয়ের যারা শহীদ আত্মত্যাগ করেছেন তাদেরকে বিক্রির একটা অভিযোগ আরেকটি দলের বিরুদ্ধে উঠে আসছে। এই যে চেতনা বিক্রির অভিযোগগুলো আসলে বারে বারে কেন আসে? বড় বড় অর্জনকে আমরা এই বিক্রি করে কেন ম্লান করে দিচ্ছি আর কি? যারা রাজনৈতিকভাবে নিজেদের দেউলিয়া মনে করে, তারা চেতনা বিক্রি করেই তো জনগণের কাছে যাওয়ার চেষ্টা করে। 71-এ আমাদের সক্রিয় মুক্তিযোদ্ধা, আমরা স্বাধীনতার ঘোষক, আমরা মনে করেছি 71 জাতির অর্জন। আমরা কিন্তু 71-এর চেতনাও বিক্রি করিনি, মুক্তিযুদ্ধের চেতনাও বিক্রি করিনি। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি না, অর্জনকারী শক্তি ছিলাম আমরা। 24-এর গণঅভ্যুত্থান আপনি দেখেন, 17 বছর গুম হয়েছি, নিধন হয়েছি, নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, আয়নগরে থেকেছি, তাই তো, জীবন দিয়েছি। এই বিএনপি গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, 17 বছর করে এই ফ্যাসিবাদী সরকারকে পতন নিশ্চিত করেছে এই বিএনপি। কিন্তু বিএনপি 24কে বলেছে এ দেশের আপামর জনসাধারণের অর্জন, সব শ্রেণী পেশার মানুষের অর্জন, জাতির অর্জন। কারণ বিএনপির মূলনীতি, বিএনপির ঘোষণাপত্র, এই দেশের জন্য বিএনপির করণীয় জনগণ কর্তৃক সমর্থিত। তাদেরকে কোনো চেতনা, কোনো অর্জন বিক্রি করতে হয় না, সারা সবসময় জনগণের সাথে থাকে। সেই দল বিএনপি। আপনি বলছিলেন বড় দল হিসেবে, রাজ্জাক ভাই বলছিল যে আমরা 4 দলের সাথে কেন গেলাম। আমরা কিন্তু এই সংকটকালীন সরকারকে সহযোগিতা করতে চাই। আবারও বলছি, সহযোগিতা করতে। অন্য দলগুলো কি কোনোভাবে ছোট করা হলো? সেটা ছোট করা হলো না। যে দলগুলি, যে 4টাকে আমরা বড় দল মনে করলাম, বিএনপি ছাড়া অন্যরা যদি বলি, আমি একটু বলি। আচ্ছা, আপনার ধরেন 43,000 পৃষ্ঠা ট্রাকে করে নিয়ে জমা দেওয়া হলো নির্বাচন কমিশনে। এত মহত্ব, এত গুরুত্ব, এত অর্জন, এত সক্ষমতা, কিন্তু নির্বাচনে নিবন্ধিত, কমিশনে নিবন্ধনের পেতে অল্প কয়েকটা শর্ত পূরণ করতে হয় মাত্র, হলো না পূরণ। 50টি উপজেলায় 200 করে ভোটারের সাইন লাগবে, তার মানে 10,000 ভোটারের সাইন লাগবে। 10,000 ভোটার সাইন গত 6 মাসে আপনি ম্যানেজ করতে পারেননি, তাই তো। আপনি কিন্তু 300 আসনে উইন করবেন, সেই গল্প শোনাচ্ছেন এনসিপি। কয়েকটি শর্ত পূরণ করার যোগ্যতা এখনো পর্যন্ত আপনার হয়নি। 43,000 পৃষ্ঠা লিখে ফেলেছেন। এই যে জাতিকে বুঝাতে চাচ্ছেন, অর্থাৎ কি তারা বোঝে, রাজনীতিকে বোঝে কিনা, অথবা নিবন্ধন হতে কি লাগে জানে কিনা, সে জায়গায় একটা সত্যতা রয়েছে। আচ্ছা, অন্য 3 দল দেখেন, আরেক দল, ওর মধ্যে বড় এক দল আছে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করলে আসন পায় 3টা। আরেক দল 2001, 2008-এ নির্বাচন করেছে, একটা আসনও পাননি। দলের প্রধানই পান 20,000 ভোট সর্বোচ্চ। ওখানে বিএনপি প্রার্থীর কাছে হেরেছে 85,000 ভোটের ব্যবধানে হেরেছে। তারা যদি বড় দল হয়,
তারা যদি বড় দল হয়, তারাদের কর্তৃক যদি সরকার প্রভাবিত হয়, অথবা সরকারের কাছে তারা যদি স্পেশাল প্রিভিলেজ পায়, অন্য 13 দলের সাথে পরের দিন বসেছে, তাহলে এইটা আমি বলছি অনৈক্য তৈরি করে, বিভাজন তৈরি করে, এবং ঐক্যের ক্ষেত্রে এটা বড় ধরনের বাধা তৈরি হয়। সেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের চরিত্র হওয়া উচিত না, কর্ম হওয়া উচিত না। সেই জায়গায় সজাগ থাকতে হবে। হ্যাঁ, বাংলাদেশে বড় দল যদি ওইভাবে বলেন প্রতিষ্ঠিত হয় নাই, এটা তো ঠিক। আর বড় দল তো ইচ্ছা করলে হওয়া যায় না, জনসমর্থন না থাকলে, ভোট না পেলে। আবার আপনি ব্যাপক হারে মানুষকে যদি আপনি দলের আদর্শের আকৃষ্ট করতে না পারেন, সংযুক্ত করতে না পারেন, ইচ্ছা করলে তো আপনি বড় দল হতে পারবেন না। অনেকে বলছে নির্বাচন হবে, ঠিক আছে, নির্বাচনে বিএনপি ব্রুট মেজরিটি পাবে, শক্তিশালী বিরোধী দল হবে না। তো শক্তিশালী বিরোধী দল তো জনগণ ঠিক করবে। এখন জনগণ যদি আপনাকে সমর্থন না দেয়, তো ব্রুট মেজরিটিও জনগণ দেয়, শক্তিশালী বিরোধী দলও জনগণ তৈরি করে। এখন জনগণ যদি কোনো রাজনৈতিক দলকে ব্রুট মেজরিটি দেয়, তাহলে যেটা করতে হয়, ওই দলকে জন আস্থা এবং জনকল্যাণ ধারণ করা নিশ্চিত করবার জন্য আপনার তাকে দায়িত্বশীল হতে হয়। বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল, অর্থাৎ সরকারকে সহযোগিতা করে এই মুহূর্তে প্রয়োজন, ঐক্যের স্বার্থে প্রয়োজন, সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন। সেই জন্য বিএনপি উদারভাবে এগুলি কি দেখছে। তবে আমরা বহুদলীয় গণতন্ত্রে যেহেতু বিশ্বাস করি, সব রাজনৈতিক দল তার রাষ্ট্র দর্শন নিয়ে রাজনীতি অবাধে করুক, সেটা চাই। আবার জাতীয় স্বার্থে ঐক্য চাই। আপনার যেতে চাই একটু সিরাজুল ইসলাম আপনার কাছে, সেটি হচ্ছে যে অনিবন্ধিত দলের কথা তিনি বললেন এনসিপি, সেই দল আসলে কিভাবে বড় দল হয়ে যায়, এটা আসলে এটা প্রশ্নের বিষয়। সিরাজুল ইসলাম, আপনি একটু বলবেন যে রাজনীতি মানে কি আসলে নির্বাচন আর ক্ষমতায় যাওয়া, মানে এর বাইরে কি আর কিছু নাই? না, রাজনীতি মানে নির্বাচন আর ক্ষমতায় যাওয়া কেন, এর বাইরে তো অনেক কিছু আছে, নিশ্চয়ই আছে। এবং তার ভিতরে জনকল্যাণমূলক কাজ থাকতে পারে, রাষ্ট্রের প্রয়োজনে অপ্রয়োজনে। ক্ষমতায় যারা গেল না, ধরে নিলাম বিরোধী দলে থাকে, তাদের কি রাজনীতি দেশের প্রতি দায়বদ্ধতা থাকে না? থাকে। জরুরি প্রয়োজনে থাকে, আপৎকালীন সময়ে থাকে, দুর্বিপাক, যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ, সে সমস্ত জায়গায় থাকে, মানুষের পাশে দাঁড়ানোর প্রশ্ন আছে। এছাড়া রাজনীতি যেহেতু ডেফিনেটলি ক্ষমতা কেন্দ্রিক একটা ব্যাপার তো আছেই, নির্বাচনে জেতা, সরকার গঠন, ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনা। আমরা ধরে নিলাম যে রাজনীতি মানে ধর নির্বাচন, ধরে নিলাম নির্বাচন, সেই নির্বাচন নিয়ে এখন এত শঙ্কা কেন সবার মধ্যে? এখন এই শঙ্কা কেন, সে তো অনেকগুলো কারণ আছে। শঙ্কা তো কেন, তার অনেকগুলো কারণ। তার ভিতরে একটা কারণ যদি আমরা বলি যে নির্বাচন হতে হবে। যখন শেখ হাসিনার বিদায় হয়েছে, তিনি পালিয়ে গেছেন, আওয়ামী লীগের পতন হয়েছে, তখন দেশ সরকার শূন্য। এরপরে প্রথম প্রশ্ন আসে দেশের সরকার নির্বাচনের প্রশ্ন। এবং রাজাকি ভাই বলছিলেন, এবং আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশে মোটামুটি সব দেশেই সরকারের পতন হলে নতুন সরকার কবে গঠন হবে তার একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেম থাকে, একটা রূপরেখা আমরা দেখি। রূপরেখা থাকে। আমাদের বাংলাদেশে সম্ভবত 90 দিনের ভেতরেই নির্বাচন করার একটা শর্ত ছিল, নিয়ম আছে। সেই নিয়ম না মেনে এটা তো দীর্ঘ 1 বছর প্রায় পার হতে চলেছে। আচ্ছা, তো এই যে অবস্থা, এর ভিতরে 3 মাসের টাইম ফ্রেম থাকলো না। তারপরে আপনার বিএনপির পক্ষ থেকে যখন নির্বাচনের দাবি জানানো হলো, তখন নির্বাচন দাবি করার পরে বিএনপির ব্যাপারে বেশ কিছু রাজনৈতিক দল এবং রাষ্ট্রের যারা এই মুহূর্তে পরিচালনা আছে, তাদের সব জায়গা থেকে এমন ভাব দেখানো হলো যে নির্বাচন দাবি করাটাই যেন অপরাধ। এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপরে নির্বাচনের একটা টাইম ঘোষণা করা হয়েছে যে একবার বলেছে আগস্টের দিকে আমরা অক্টোবর, ডিসেম্বর, এখন ফেব্রুয়ারি। এখন বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের ভেতরে নির্বাচন করার প্রশ্ন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ফেব্রুয়ারির ভেতরে নির্বাচন করা হবে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে অবস্থা, এখনো কিন্তু পরিষ্কার না, ডেট হয়নি বা কবে নির্বাচনটা হবে এটা নিয়ে কিন্তু পরিষ্কার। যদি হতে পারে, হবে, সম্ভাবনা এসবের মধ্যেই আছে, এইসবের মধ্যে আছে। পাশাপাশি আর একটা ব্যাপার আছে যে এই তো করে একদিক, আর একদিক হচ্ছে যে অনেকগুলো দল নির্বাচন পেছানো বা নির্বাচন যাতে না হয় এই রকম কর্মকাণ্ডও করছে বলে অভিযোগ আছে। যেমন এই যে পিআর পদ্ধতিতে নির্বাচন,
যারা পেয়ার পদ্ধতির নির্বাচনের ব্যাপারে কথা বলছে, এই পদ্ধতিতেই নির্বাচন হবে, তারা বলছে কি এই পদ্ধতিতে না হলে নির্বাচন হতে পারবে না। বিএনপি ছাড়া সবাই তো পিয়ার পদ্ধতি চাচ্ছে। হ্যাঁ, সবাই চাচ্ছে। তো এখন সবাই চাওয়া আর বিএনপির চাওয়ার প্রশ্ন তো আলাদা। সব মিলে যা আর বিএনপি একা তাই কিনা সেটাও তো একটা প্রশ্ন। আমি এখানে একটু শেষ করতে চাই, খুবই গুরুত্বপূর্ণ কথা এটা। তো এই যে যারা চাচ্ছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন, এবং তারা বলছে এই পদ্ধতিতে যদি নির্বাচন না হয় তাহলে নির্বাচন হতে পারবে না, তাহলে কি দাঁড়াচ্ছে? যদি এরা এই পদ্ধতির বাইরে নির্বাচন না মেনে নেয় তাহলে তো একটা কেওয়াস কন্দল হবে, একটা জটিলতা তৈরি হবে, একটা নির্বাচনী অনিশ্চয়তা তৈরি হবে। তাহলে নির্বাচন নিয়ে শঙ্কা আসলো। পাশাপাশি সরকারের পক্ষ থেকে এখনও যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করে টাইম ফ্রেম দেওয়া হয়নি, ডেট দেওয়া হয়নি, তাহলে সেটা নিয়েও একটা শঙ্কা আছে। আবার বিএনপি যখনই চাচ্ছে, আমরা আজকে যে যাদেরকে কথিত বড় দল বলে এনসিপিকে দেখানো হচ্ছে, রাজাকি ভাই বললেন যে তাদের তো নিবন্ধনই নেই, অথচ তাদেরকে বড় দল হিসেবে নেওয়া হলো। এখন রবিউল ভাই খুব চমৎকারভাবে বলেছেন যে 10,000 ভোট, 200টা উপজেলায় 250 উপজেলায় 200 করে ভোটারের সই লাগে নিবন্ধন পাওয়ার একটা শর্ত। তো সেইটা জোগাড় করতে পারেনি, তাদেরকে বড় দল হিসেবে নেওয়া হলো। তো সেই বড় দল এখন তো খুব প্রভাবশালী বাংলাদেশে দেখা যাচ্ছে, অন্তত কর্মকাণ্ডে। তাদের বিরোধিতা রয়েছে নির্বাচনের ব্যাপারে। তারা কি বলছে? বিচার, সংস্কার এবং বিচার সংস্কার শেষেই তার নির্বাচন চাচ্ছে। এগুলো না হলে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, এই যে সবকিছু মিলে তো একটা শঙ্কা, একটা দ্বিধাদ্বন্দ্ব, এগুলো সন্দেহ, এগুলো তো আছেই। ফলে আমি মনে করি যে নির্বাচন এখন, এবং বিএনপিও বারবার বলেছে, বলছে যে নির্বাচন নিয়ে কিন্তু নানান রকমের ষড়যন্ত্র আছে, নানান রকমের চক্রান্ত আছে, এবং তারেক রহমান পরিষ্কার করে কয়েকবার বলেছেন, খুব সম্প্রতিও বলেছেন যে নির্বাচনটা খুব সহজ হবে না, এবং একেবারে যেভাবে ভাবছে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে যেভাবে ভাবা হচ্ছে এইভাবে কিন্তু হবে না, অতএব আপনারা সবাই সতর্ক হন এবং নির্বাচনের প্রস্তুতি নিন সেইভাবে যেভাবে নির্বাচনটা হয়। ফলে দ্বিধাদ্বন্দ্ব যথেষ্ট আছে। যেতে চাই আবহিনা রাজ্যকে আপনার কাছে, সেটা হচ্ছে যে ধরেন মত ভিন্নতা হচ্ছে ডেমোক্রেসির সৌন্দর্য, বিউটি অফ ডেমোক্রেসি আমরা বলি। সেই জায়গাটায় যে সকল রাজনৈতিক দল আছে তারা সব বিষয়ে একমত হবে বা হতে হবে তাদেরকে, এটা তো আপনার গণতন্ত্রের যে মৌলিক ধারণা সেটার সাথে সাংঘর্ষিক। তাহলে সব বিষয়ে আমি একমত হতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা তো নেই। তাহলে আমরা একমত হওয়ার জন্য কেন এরকম উঠে পড়ে লেগেছি? ধন্যবাদ আপনাকে এবং দুজন বিজ্ঞ আলোচক। এখানে আপনি যে কথাটা বারবার বলছে, ওনারাও আলোচনা করে, সেটা নির্বাচনে যে শঙ্কাটা দেখা যাচ্ছে সেটা কেন? আপনি যেটা বলছেন যে ইয়েস, দ্বিমত তো থাকবেই, সব একেবারে 100 ভাগ একমত হবে তা না। এখন প্রশ্ন হচ্ছে 100টা বিষয় নিয়ে আসছেন আপনি যে একমত হওয়ার জন্য, তার ভিতরে 97টা একমত হয়েছেন, সবাই একমত হয়েছেন 97টায়। কি 97টা আমার জানার দরকার নাই, কিন্তু যে 3টায় একমত হন নাই সেটা কি? স্থানীয় নির্বাচন আগে না সংসদ নির্বাচন আগে? এইটা একটা সংখ্যানুপাতে নাকি যেভাবে হয় সেভাবে, ওয়েস্টমিনিস্টার পদ্ধতি। জি। তারপরেরটা হইল যে সংসদে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় নেতা এবং সংসদে থাকতে পারবেন কিনা, আবার দলীয় প্রধান হতে পারবেন কিনা। এই যে 3টা বেসিক জায়গায় আপনি যদি একমত না হন, ওই 97টা জাস্ট জিরো। হোয়াট ইজ দ্য ইউজ অফ? আপনি 97টা একমত হইলে কি হবে? যেমনিভাবে 3টা দল একত্র হওয়ার পর যদি বাকি 97টা দল না আসে, 97টা দলের লোক হইল 97 দশের 970 জন, তা 18 কোটি লোকের মধ্যে 970 জন লোক না আসলে কি হয়? ওইটা যেমন একইভাবে এইখানে যদি আপনি 97টা একমত হয়েছেন, ওই 3টা একমত না হইলে আপনার সমস্ত আলোচনা, 6 মাসের আলোচনা ভেস্তে গেল। এইবার আসেন, আপনি দৃশ্যমান দেখতেছেন হইল এই আন্দোলন কি সংখ্যানুপাতে হবে কিনা, স্থানীয় আগে হবে কিনা, এটা কিন্তু বিরোধ, এটা কিন্তু একটা বিরোধ, যেই বিরোধ দিয়ে নির্বাচন কিন্তু না। ইন্টারনাল আর একটা আছে যেটা দেখা যায় না, বলে না। সেটা কি? সেটা বলছি, আমার ধারণা। আচ্ছা, তারপর আমরা জানি সেটা ডেফিনেটলি। সেটা হইলো এই, আপনি সবচেয়ে বড় দল হিসেবে তারা আছে, সবচেয়ে বেশি নির্যাতিত দল কিন্তু তারা। আওয়ামী লীগের দীর্ঘ 15 বছরে বা 16 বছরে সবচেয়ে নির্যাতিত দল। আচ্ছা, আবার আন্দোলনের সময় এনসিপি বলতেছে, আজকের যারা এনসিপি তারা ছাত্র বলছে আমরা অভ্যুত্থান ঘটাইছি, তারাও কিন্তু আন্দোলন করছে, তারা তো ছিলই, ওরা অ্যাড হয়ে সত্যি আন্দোলন করলো। তাহলে একইভাবে জামাতও কিন্তু
আপনার আওয়ামী লীগ ফেসিবাদ বিরোধী শক্তি। তো ফেসিবাদ বিরোধী শক্তি হিসাবে ওনাদের তো সবচেয়ে বেশি সুসম্পর্ক হওয়ার কথা ছিল জামাত এবং এনসিপির সাথে, কারণ তারা তো বলেছিল যে এনসিপির জন্য দরজা খোলা আছে। আমি সেই বিতর্কে যাচ্ছি না। আচ্ছা, সবচেয়ে বেশি বন্ধুত্ব ঐক্যমত্য হওয়া উচিত ছিল এই তিনজনের মধ্যে, কারণ তিনজনই আওয়ামী বিরোধী। কিন্তু তিনজন যদি আওয়ামী বিরোধী হয় তাহলে তো এই তিনজনের ভিতরে যে ইউনিটিটা দরকার, এবং আমি আপনাকে বলছি এই তিনজন যদি ইউনাইটেড হয় এরা হবে সবচেয়ে বড় স্টেক হোল্ডার, নাম্বার 1। নাম্বার 2, সরকার একটা স্টেক হোল্ডার। নাম্বার 3, এইরকম ক্রাইসিসে আর্মি একটা স্টেক হোল্ডার। এই যে তিনটার সমন্বয়ে ঐক্যমত্য যদি না হয়, আপনি লিখে রাখেন 99.99% সম্ভাবনা নির্বাচন না হওয়ার। এবং নির্বাচন যদি না হয় সেক্ষেত্রে ড্রাইভিং সিটে যারা বসে আছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা, এবং তারা কিভাবে এই নির্বাচনটাকে আদায় করবে সেই দায়িত্বটা তাদের বলে আমি মনে করি। মানে এই তিন দল এরা একসাথে না হওয়া কারণ কি? ক্ষমতার দ্বন্দ্ব? আমি তো তা বলতে পারবো না, আমি তো দেখছি না, হচ্ছে না। যা দেখছি তাই বিশ্বাস করছি। আচ্ছা, আমি তো এটাই দেখছি। যেমন ধরেন গোপালগঞ্জে যখন তারা অ্যাটাক হইল, তাকে লোক নাই জন নাই, ভালো কথা। গোপালগঞ্জ কি বাংলাদেশের ম্যাপের বাইরে? আমি যাইতে পারবো না? কার রাইট আছে আমাকে আটকাবে? আপনি সে যে যেমন দল হোক, যেমন লোকই হোক, তারা গেছে তো। কিন্তু সশস্ত্র যে লোকগুলো আসলো, আজকে পর্যন্ত কয়জন গ্রেফতার হয়েছে? আজকে পর্যন্ত কয়টা অস্ত্র রিকভার হয়েছে? আপনি অস্ত্র উদ্ধার করবেন, অস্ত্র নিয়ে উদ্ধার করবেন, গ্রেফতার করবেন, এইটার জন্য কি উপদেষ্টার বা বিএনপির মতো লোকের বলতে হবে? এটা তাদের রুটিন কাজ। হচ্ছে না কেন? সিম্পল দুটো কথা আমি আপনাকে বলি। বাংলাদেশে 2টা গভর্নমেন্ট আসছে, মানে আপনার সিভিল গভর্নমেন্ট, পাশে থাকে আর্মি চিফ। বিগত সরকার যদি 111-টা ধরি, সেখানে কে ছিল পাশে? ফখরুদ্দিন সাহেব ছিল গভর্নমেন্ট সামনে, পাশে ছিল তৎকালীন সেনাপ্রধান। আর আজকে কে আছে গভর্নমেন্ট হিসেবে? ইউনূস সাহেব। তার পাশে কে আছেন? সেনাপ্রধান। উনি বলছেন নির্বাচন পর্যন্ত সহযোগিতা করবেন। তো ফখরুদ্দিন সাহেব থাকাকালীন পাশে সেনাপ্রধান থাকলেও মাটি কাঁপতে ছিল। আবার ইউনূস সাহেবের কাছে সেনাপ্রধান আছেন, মাটি কাঁপে না কেন? কি কারণটা কি আমরা জানতে চাই। আচ্ছা, এই কারণটা দেখি রবির আলম, রবি ভাই বলতে পারেন কিনা, যদি আপনি জানেন তো কারণটা একটু বলেন। তার আগে যে প্রশ্ন আপনাকে করতে চাই সেটি হচ্ছে যে বিএনপির চেইন অফ কমান্ড ঠিক রাখতে একেবারে জেলা পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত একটা শুদ্ধ অভিযান চালানোর কথা আপনারা জানিয়েছেন, এবং এটা অচিরে নাকি শুরু হয়েছে কিনা আমরা জানি না। এরই মধ্যে আমরা দেখেছি বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে নানা অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে আপনারা 3200 নেতাকর্মীকে সম্ভবত বহিষ্কার করেছেন। এখন এই এত নেতাকর্মী বহিষ্কার করার পরও কিন্তু আপনাদের দলের বিরুদ্ধে নানা রকম চাঁদাবাজি, মারপিট, দখলের অনেক অভিযোগ কিন্তু আছে। আপনি প্রসঙ্গটা পর অন্য জায়গায় নিয়ে গেলেন। আচ্ছা, রাজ্জাক ভাইয়ের অনেক কথা উত্তর দেওয়ার প্রয়োজন ছিল। না, আপনি ওটা শেষ করতে পারেন। রাজ্জাক ভাইয়ের কথা এসে আমি বলি, প্রথমত হচ্ছে বিএনপিতে কোনো চাঁদাবাজি, দুষ্কৃতকারীর স্থান নাই। দল প্রথম থেকে এ ব্যাপারে নির্দয় এবং কঠোর ব্যবস্থা নিয়েছে। স্থায়ীভাবে বহিষ্কার করেছে, সারা জীবনের জন্য বহিষ্কার করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেও পর্যন্ত তুলে দিয়েছে, এবং দল তাদেরকে প্রশ্রয় দিচ্ছে না এবং দলে থাকা তাদের সুযোগ নেই। এই চাঁদাবাজির অভিযোগ জামাতের বিরুদ্ধে আছে, এনসিপির বিরুদ্ধে আছে, সবার বিরুদ্ধে আছে। চাঁদাবাজিদের কোনো রাজনৈতিক দল নেই। তবে এটা সাধুবাদ দিয়ে যে আপনারা অভিযোগ নিচ্ছেন, 3200 নেতাকর্মীকে আপনারা বহিষ্কার করেছেন, এটা বড় একটা ঘটনা। আপনি দেখেন 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের ফ্যাসিবাদী আমলে, শেখ হাসিনা করেছিল। সেখানে মাত্র 3200, যেটা আপনি বললেন, এই কয়েকজনের বিরুদ্ধে ধরেন দুষ্কৃতিকারী চিহ্নিত করে তাদেরকে বহিষ্কার করা হয়েছে অপকর্মের জন্য। নিশ্চয়ই 0.00001% হবে না। এক, আবার 3200 জনকে যে বহিষ্কার করা হয়েছে, 3200 জন নেতাকর্মী দ্বিতীয় 2টা দলে থাকতে পারে, এরপর আর কোনো দলে আছে বিধায় আমার বিশ্বাস নাই। এত বড় একটা দল, সব শ্রেণী পেশার মানুষের রাজনৈতিক দল, তবে দলে দুষ্কৃতকারীদের স্থান নাই। আমরা এই ব্যাপারে একেবারে সঠিক পদক্ষেপ নিচ্ছি। এর বাইরে একটা রাজনৈতিক দলে কি পদক্ষেপ নেওয়া থাকতে পারে বলেন? দল থেকে বের করে দেওয়া, তাকে আইনের হাতে তুলে দেওয়া, আজীবনের জন্য নিষিদ্ধ করা, এর চেয়ে বাইরে তো আর কোনো কিছু নাই। কারণ বাংলাদেশে দুষ্কৃতি আছে, আপনি অস্বীকার করতে পারবেন না। তো শুদ্ধ বিচারের কথা যেটা বলছিল, ওটা চলমান, সবসময়ের জন্য আছে, ওটা আরও বেগবান করা হয়েছে। রাজ্জাক ভাবে অন্যভাবে বললেন, সেটা যেটা শেষ করলেন যে 3টি দল নির্বাচন না হওয়ার সম্ভাবনা 99.99%। না, আমি সম্পূর্ণ দ্বিমত। আমরা একমত হয়েছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের পতনের ক্ষেত্রে। কিন্তু প্রত্যেক দলেরই তার নিজস্ব আপনার রয়েছে, এজেন্ডা রয়েছে, কমিটমেন্ট রয়েছে, আদর্শ রয়েছে।
এবং জনগণের কাছে প্রত্যেকের কিন্তু কমিটমেন্ট একরকম। আমরা রাষ্ট্র ব্যবস্থাপনাকারের ক্ষেত্রে আমাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, অন্য রাজনৈতিক দলের ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, বারবার রাষ্ট্র ব্যবস্থাপনার অভিজ্ঞ রাজনৈতিক দল। এই সংস্কারের প্রতিকৃতি কিন্তু আমরাই প্রথমে অনুধাবন করেছি। এবং আমরা ধরেন যে বলছে যে 97টা এক হলো কোনো কাজ হবে না যদি 3টিতে এক না হয়। রাজ্জাক ভাই মনে হয় সংস্কার সম্পর্কে খুব বেশি জানেন না। অধিকাংশ সংস্কার বিএনপির প্রস্তাবনার সংস্কার, সেটাই তুমি বলছি, সেটাতে আমরা একমত হয়েছি। ওই সংস্কার করলেই বাংলাদেশ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। কিন্তু কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষমতার অংশ হওয়া কখনোই জাতির জন্য আপনার সংস্কার না। সংস্কার হওয়া উচিত জনগণের ক্ষমতায়নের জন্য, গণতন্ত্রের জন্য, রাষ্ট্র ব্যবস্থাপনায় সাকসেস হওয়ার জন্য। কোনো ব্যক্তি গোষ্ঠীর, আমি আবারও বলছি, অভিপ্রায় সংস্কার না। আপনি যদি বলেন আমাদের চেয়ে সংস্কার কেউ আগে চেয়েছে নাকি, কেউ বেশি চেয়েছে নাকি? এই যে এক ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ক্যাবিনেট, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের মধ্যে ভারসাম্য আমরা চেয়েছি। 70 অনুচ্ছেদের পরিবর্তন আমরা চেয়েছি। তত্ত্বাবধায়ক সরকার আমরা অঙ্গীকার করেছি। আপনি ধরেন যদি রাষ্ট্রের 3টি বিভাগ স্বাধীনভাবে ফাংশন করবে, এটা আমরা চেয়েছি। তো এই যে ক্ষমতার ভারসাম্য বলেন, বিশিষ্ট পার্লামেন্ট আমরা চেয়েছি। তো সেটাই তো হচ্ছে, এর চেয়ে সংস্কার কি আছে? এখন যদি আপনি বলেন রাজ্জাক ভাইয়ের কাছে যেটা গুরুত্বপূর্ণ, স্থানীয় সরকার আগে হবে না, আমার কাছে জাতীয় নির্বাচন আগে হবে, এটা না হলে নির্বাচন হবে না, এটা কি কোনো সংস্কার? দুটি নির্বাচনই প্রয়োজন আছে। তবে মনে রাখা দরকার, সরকার অ্যাবসেন্ট রেখে, পার্লামেন্ট অ্যাবসেন্ট রেখে একটা দেশের এর চেয়ে বড় সংকট নাই। সেইটা পূরণ না করে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যারা ভাবেন, তারা রাজনৈতিক ভাবছেন না, রাষ্ট্র ব্যবস্থাপনায় মনোযোগ নেই। যদি সময় থেকে আসবো, সিরাজুল ইসলাম আপনি একটু বলবেন যে এখানে স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন কথা উঠেছে, তারপরে 3টি বিষয় বা 3টি দল যদি একমত না হয় নির্বাচন হওয়ার সম্ভাবনার সংখ্যাও উঠে এসেছে। এই ব্যাপারে আপনার একটু মন্তব্য জানতে চাইছি। ডেফিনেটলি 3টি রাজনৈতিক দল, যদি 3টি মানে কি, আমরা ধরে নিলাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে প্রধান 4টি দল বা বড় 4টি দল যারা দাওয়াত পেয়েছে বলে ধরে নিচ্ছি, যদি সত্যি সত্যি তারা একমত না হয় বা খুব ঐক্যে না আসতে পারে, তাহলে নির্বাচনী সংখ্যা আছে। এবং আমি মনে করি ওই সংখ্যাটা বাস্তবায়নের জন্য কিছু লোক চেষ্টা করছে এবং কিছু দল চেষ্টা করছে। এইটা তো আছে। এবং বিএনপির মহাসচিব অনেকবার বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অনেকবার বলেছেন যে নির্বাচন যাতে না হয় বানচাল করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। নানামুখী ষড়যন্ত্রের ভিতরে একটা ষড়যন্ত্র হচ্ছে এই যে যাতে জাতীয় ঐক্যমত্য বা রাজনৈতিক দলগুলোর ভেতর মতৈক্য তৈরি না হয় এবং নির্বাচনটা বানচাল করা যায়। ওই যে গোপালগঞ্জের যে ঘটনাটা, যদি পিছনে গিয়ে আমি একটু বলি, এই ঘটনা আমি মনে করি, আমি বলেছি, বেশ লিখেছি, ওই ঘটনাটাও দেশের জাতীয় নির্বাচন বা নির্বাচন যাতে না হয়, অনুষ্ঠান করা না হয়, সেই রকম একটা প্রেক্ষাপট পরিবেশ তৈরির একটা চেষ্টার একটা অংশ বলে আমি নিজেও মনে করি। এবং এরকম আরও অনেকগুলো ঘটনা আছে। অতএব যে 3টি, রাজাক ভাই আমি মনে করি ঠিকই বলেছেন। এটা আমি রবিউল ভাইয়ের সাথে, বিনয়ের সাথেই আমি দ্বিমত পোষণ করছি, রাজাক ভাইয়ের সাথে সহমত পোষণ করছি। ওইখানে অনেক কিছু লুকিয়ে আছে।